আদ্রিতা এসব দেখে খুব খুশি হয়, তবে খুশি নয় আবরার। ইতিমধ্যে চকমক কুচকে কয়েকবার বলে ফেলেছে। এই মুহূর্তে আদ্রিতা সাদা রঙের একখানা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সিএম বড্ড চিন্তিত, সে ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই তো খানিক্ষণ আগে আবরার এবং আদ্রিতার বিয়ের কার্যক্রম শেষ হলো। তখন আদ্রিতা সিএমকে একটা নির্জন জায়গায় নিয়ে বলল, সিয়াম ভাই বিয়ে করবেন? বিয়ে পাগলা সিএম কোনো দিক চিন্তা ভাবনা না করে ফট করে বলে ওঠে, বিয়ে করার জন্য তো বেঁচে আছে, নাহলে কবে মরে যেতাম। ঠিক আছে, তাহলে আপনার প্ল্যানিং শুনুন। তাহলে আমার প্ল্যানিং শুনুন। আজকে রাতে আপনার এবং ইশারার বিয়ে দিব। কিন্তু কিভাবে? সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন, আমি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দিব। আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে, যাতে টিৎকার করে। তারপরে আমি মানুষ জড়ো করব, ব্যাস হয়ে গেল, বাকিটা তারাই করে নেবে। সিএমের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করা এত সহজ? একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালে বিয়ে দিয়ে দেয়? বাংলাদেশ তুমি জিন্দাবাদ। ওহি আমার জন্মভূমি, তুমি বড্ড ভালো। আমার আধার মাখা জীবনটাকে তুমি করে দিলে আলো। পাবো একটা সুন্দরী বউ, রাতে হবে বাসর। বাংলাদেশ তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর। এমন মুহূর্তেও সিএমকে কবিতা আবৃত্তি করতে শুনে বিরক্ত হলো আদ্রিতা। ধমকের স্বরে বলে, পারবেন কি? সিএম নিজের গলা ঠিক করে বলে, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপার হলো? তখনই আবরার এবং আমান চলে আসে। সেখানে আবরার কপাল কুচকে বলে, কি প্ল্যানিং করছিস তোরা? চমকে ওঠে দুজনেই। সিএম কেবলা মুখে হাসি দিয়ে বলে, প্ল্যানিং আবার কি? হোয়াট ইজ প্ল্যানিং? এটা খায় না মাথায় দেয়। আমি তো কোনোদিনও খেলাম না। এ মা, আমাকে 2 টাকার প্ল্যানিং কিনে এনে দিও তো। বিরক্ত হয় বোধহয় আবরার। চোখ মুখ কুচকে বলে, আমাদের ব্যাক করতে হবে সিয়াম, সবকিছু রেডি কর। আদ্রিতা আর সিএম একসঙ্গে বলে ওঠে, আমরা আজকে কিছুতেই যাব না, কোনো মতেই যাব না, জোর করলেও যাব না। আমরা এক কথার মানুষ। তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি দুই বলদকে। শেষ মুহূর্তে আতিয়া আবরারকে বুঝিয়ে বলে, ছেড়ে দে আব্বা, আমরা কালকেই যাব। মায়ের কথা মেনে নে আবরার। এখন রাত 12টা বেজে 8 মিনিট। আবরার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলেছে। আমান, ইভান, আহাত পাশে বসে অনবরত বলে চলেছে, ভাই, রাত কিন্তু চলে যাচ্ছে, বাসর করবি কখন? ফুলগুলো তোদের জন্য অপেক্ষা করছে। আহাদের কথার জবাবে আবরার বলে, ডোন্ট ডিস্টার্ব, ইম্পর্টেন্ট কাজ করছি। আমান গালে হাত দিয়ে বলে, বাসর থেকে ইম্পর্টেন্ট কাজ আছে? বাই দ্য ওয়ে, সিয়াম কই? আবরারের হাত থেমে যায়। সত্যি তো, সিএম কই? তোরা ওই বলদকে খোঁজ গিয়ে। আই থিঙ্ক কিছু একটা প্ল্যানিং করছে ও আর পাখি মিলে। সঙ্গে সঙ্গে আমান, আহাদ, ইভান দাঁড়িয়ে পড়ে। বড় বড় পা ফেলে ছোটে সিয়ামের খোঁজে। আবরারও ল্যাপটপের শাটার বন্ধ করে ওদের পিছন পিছন যায়। ইশারা এক কোনায় দাঁড়িয়েছিল, তার মনটা বোধহয় একটু খারাপ। সিএম ওর কাছে গিয়ে বলে, এই বাবা, তোমার কেমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অসুস্থ। তোমার তো রেস্ট প্রয়োজন, যখন তখন মাথা ঘুরে পড়ে যাবে। এসো এসো, তোমার জন্য আমি একটা রুম ক্লিয়ার করে রেখেছি, চলো রেস্ট নেবে। বলে ইশারার হাতখানা ধরে এবং টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজাটা ভিড়িয়ে দেয়। ইশারাকে বিছানায় বসিয়ে বলে, শুয়ে পড়ো, একটু পরে তোমার বিয়ে হবে। আদ্রিতাও বাহিরে থেকে দরজাখানা বন্ধ করে দেয়। দরজা কেন বন্ধ করলেন? ইশারা ভ্রু কুচকে শুধায়। সিয়াম যেন থমথমে খেয়ে গেল। এদিক সেদিক দৃষ্টি ফিরিয়ে মিনমিন করে জবাব দেয়, আদ্রিতা মা আমাদের বিটি ভিটি ম্যারেজ করাতে যাচ্ছে, তার জন্যই বন্ধ করেছে। এক লাফে উঠে বসে ইশারা। বিডি ভিডি ম্যারেজ আবার কি? বি ফর বন্ধু, ডি ফর দরজায়, ভি ফর ভয়, ডি ফর দেখিয়ে ম্যারেজ যাকে বলে। তুমি না চাইলে বিয়ে বাদ। আমি এখনই আদ্রিতাকে বলে দিব এই বিয়ে হবে না। বলে উঠে যেতে নাই সিয়াম ইশারা ওর হাতখানা ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। এই বিয়ে হবে? চমকালো বোধহয় সিয়াম বড় বড় চোখ করে বলে, সত্যি? হ্যাঁ, ভয় দেখান আমায়। তেলাবকে ধরে আনবো? শালা। বিড়বিড় করে বলে ইশারা। তারপর সিয়ামের হাতখানা নিজের পেটের উপর রাখে। গলা শুকিয়ে আসলো বোধহয় সিয়ামের। তুতলিয়ে বলে, কি করছো?
ইশারা যেন শুনল না, নিজের হাত দুটো সিয়ামের দুই গালে রেখে ওষ্ঠের ভাঁজে নিজের ওষ্ঠ মিলিত করে। পুরুষালী চিত্ত যেন লাফিয়ে ওঠে সিয়ামের, কন্ট্রোললেস হয়ে পড়ে মুহূর্তেই। ইশারাকে দুই হাতে জড়িয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আদ্রিতা, আবরার, আমান, আহান, ইভান সহ আরও কিছু আত্মীয়রা। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে সকলেই ছিছি করতে থাকে। লজ্জায় পড়ে যায় ইশারা এবং সিয়াম। মুহূর্তেই দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়েছে। আমান, আহান, ইভান সিয়ামের চারপাশে বসে পড়েছে ইতিমধ্যে। আমান তো বলেই ওঠে, মেশিন আছে তাহলে তোর? শিরায় শিরায় উত্তেজনা, ও মাই গড। সকলেরই কানঘোষা বাড়তে থাকে। মুহূর্তেই সেটা থামাতে আবরার বলে ওঠে, এখনই ওদের বিয়ে দেওয়া হবে। ব্যাস তারপর কাজে ডেকে সিয়াম এবং ইশারার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কবুল বলার সময় সিয়াম আরেক কাণ্ড ঘটিয়ে ফেলে। হুজুর যখন বলে, বলো বাবা কবুল। সিয়াম রুমাল দিয়ে মুখ ঢেকে বলে ওঠে, আমার শরম করছে। আজকের পর থেকে এক নারীকে বউ বড় ডাকতে হবে। অসহায় আমি কেমন ডাকবো? লজ্জা লজ্জা। আবরার চোখ পাকিয়ে তাকাতেই সিয়ামের সব কাহিনী শেষ। ফটাফট কবুল বলে ফেলে। আবরারের কক্ষে সিয়ামের জন্য বাসর সাজানো হচ্ছে। ইশারাকে আদ্রিতা এবং তিথি সাজিয়ে দিচ্ছে, আর সিয়ামকে চেপে ধরেছে তার 3 বন্ধু। তাদের একটাই কথা, এত উত্তেজনা তুই কোথায় লুকিয়ে রেখেছিলি? এতদিন আমাদের দেখাসনি কেন? বিরক্ত সিয়াম চোখ মুখ কুচকে বলে ওঠে, শালা তোর কি মেয়ে নাকি যে দেখাবো? উত্তেজনা থাকে শিরায় শিরায়, নারী দেখলেই বেরিয়ে আসে তোর দৌড়িয়ে। এসব তোরা বুঝবি না। সিঙ্গেলদের উত্তেজনার সংখ্যা গুলিয়ে খাওয়ালেও তোরা বুঝবি না। ইভান আফসোসের সুরে বলে, আজকে সিঙ্গেল বলে এভাবে কথা শোনালি। একদিন 4-5টা প্রেম করব, সেদিন সালাম করবি। আহাদ বলে, হ ইবনের সঙ্গে সহমত আমি। আমান বলে, শালা বিয়ে করে লাফাইস না, তোর থেকে আগে বাবা হয়ে দেখাবো। সিয়াম কবিতার সুরে বলে, বাবা হতে চাইলেই কি আর বাবা হওয়া যায়? ছোট্ট একটা পাখির বাসায় কজনই বা খুঁজে পায়। আমি সিয়াম সুদর্শন পুরুষ, গোটা বিশ্বের ক্রাশ, তাই তো পেলাম একটা সুন্দর বাস। কয়দিন পরে হব বাবা, তোরা হবে চাচা, দেখবি আর জ্বলবি, মাঝরাতে স্বপ্ন দুশো মরবে। কবিতাখানা শেষ করে এক দৌড়ে পালিয়ে যায় সিয়াম। আমান বলে ওঠে, শালা আমাদের অপমান করলো। আহাদ বলে, শালার বাসর তো একটু পরে চুম্মু গিফট করে আসি আমরা। লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে ইশারা। সিয়ামও পাঞ্জাবি পাজামা পরে চলে এসেছে। ওর পেছন পেছন ঢুকেছে আবরার, ইভান, আহাদ, আমান আর আদ্রিতা। সকলের হাতে কিছু না কিছু রয়েছে, মূলত ওদের বিয়ের গিফট। প্রথমে আদ্রিতা একজোড়া বালা দেয় ইশারাকে। আবরার র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা দেয়, সেটা খুলতেও বারণ করে। সবাই চলে গেলে দেখতে বলে। ইভান দেই একটা বড় সড়ো বেলুন, আমান এক প্যাকেট ঔষধ। সবশেষে আহাদ শপিং ব্যাগখানা উপর করে বিছানার উপরে। মুহূর্তেই অশ্লীল অনেকগুলো প্যাকেট পরে বিছানায়। আদ্রিতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশারা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। সিয়াম খাটের তলায় ঢোকে। আমান খিলখিল করে হেসে উঠে বলে, আহাত তুই একটা মাল শাহ। আবরার একটা রাম ধমক দিয়ে বলে, বের হ তোরা, ইডিয়েট সব কটা। ইভান বলে, এ ভাই চল যাই, ছোট পাখিওয়ালাদের বাসর দেখার ইন্টারেস্ট নেই। বলে বেরিয়ে যায়। আহাদ যেতে যেতে গান ধরে, সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে যায় চুরি, বেগুন হোলা হয়ে আমি হাতটা নিব ধরি, দইরা নিয়া বইরা দিমু বেগুন তোমার থলিতে। আবরার পুনরায় ধমক দিয়ে বলে, ডিসগাস্ট, গান পাস কোথায় তোরা? ছি। আহাদ মুখ বাঁকিয়ে বলে, বউ নাই যে, এসব গানে একমাত্র জীবন সঙ্গী। ফাইনালি আবরার আদ্রিতা প্রাইভেসি পেয়েছে। আজকে আবরার তাসনিনকে একটু বেশি ধৈর্যশীল দেখালো। লোকটা দিনকে দিন নদীর মতো শান্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আদ্রিতা চাইতো। স্বপ্ন বুঝি সত্যি হচ্ছে। আদ্রিতা এবার সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সংসার পাবে। এসব ফাকিং এক্সকিউজ আবরার তাসনিন টলারেট করবে না, তাকে শেষ করে দাও। হঠাৎ করে আবরারের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আদ্রিতা। পিছনে ফিরে দেখে জনম দাঁড়িয়ে আছে, কানে ফোন এবং চলশক্ত হাতখানা মুষ্টিবদ্ধ করে রেখেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, ঠিক আগে সেই হিংস্র আবরার যেন। আদ্রিতা শুকনো ঢোক গেলে বিড়বিড় করে আওড়ায়, শালা এই জীবনেও শুধরাবে না। আদ্রিতা একটা জীবন সাইকোটার ধমক খেতে খেতেই কাটাতে হবে তোর। ভাবনাটুকু শেষ হওয়ার আগে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ অনুভব করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়। আদ্রিতা 2 হাতে শক্ত করে চেপে ধরে বিছানার চাদর। আখি পলক বন্ধ করে রিন্ডি নিয়ে বলে, আবরার, আপনাকে কিছু বলার আছে আমার। পিঠের উপরে লেপটে থাকা চুলগুলো সামনে দিয়ে ঠোঁট ছোঁয় ঘাড়ে এবং হাসকি স্বরে বলে,
আই এম সো হাংরি, ডোন্ট ডিস্টার্ব পাখি। ইম্পর্টেন্ট পুরোটুকু শেষ করার আগে আদ্রিতাকে সামনের দিকে ঘুরিয়ে দেয় আবরার। আঁচলখানা ফেলে দিয়ে ভ্রু কুচকে বলে, ডিস্টার্ব করলে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব, এমনিতেই মেজাজ গরম। ব্যাস আর কথা বলার সাহস হয় না আদ্রিতার। সে চুপচাপ তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। লাল লাল এই দৃষ্টির সঙ্গে তার পরিচয় রয়েছে। প্রথমবার সমুদ্রের পাড়ে দেখেছিল সেই উন্মাদনা আর অদ্ভুত আবরারকে পুনরায় আজকে দেখতে পাচ্ছে। ইয়া আল্লাহ, এখন তাকে কি করে বলবে যে সে অসুস্থ, শরীরটা খারাপ, কাঁচা চিবিয়ে খেয়ে নিবে রে। আবরার আদ্রিতার ওষ্ঠ জড়ায় নিজের ওষ্ঠ পড়ে নিবে, তখনই দরজায় কড়া নাড়ে। সিয়াম বড্ড উত্তেজিত স্বরে বলে ওঠে, এই বাবা দরজা খোল, আমি বাসর করবো না। পরে বউ প্রেগনেন্ট হয়ে গেলে মানুষ ভাববে আমি 18+ কাজকাম করছে। ছি করবে রে সবাই। বিরক্ত আবরার চোখ মুখ কুঁচকে আসমান পানে তাকায় মেজাজ তুরঙ্গে। এই মুহূর্তে সিয়াম নামক প্রাণীটিকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। আমার ঠিকই বলে, ইডিয়েটার আসলেই টুনটুনি নেই। আদ্রিতা যেন সুযোগ পেয়ে গেল, এক লাফে উঠে দরজা খুলে দেয়। অসহায় সিয়ামের পানে তাকিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? সিয়াম মাথা নিচু করে কবিতার সুরে বলে, বউ দেখে করছে ভয়, আজকে নাকি আমাদের বাসর। সবাই কয় আমি সিয়াম ভালো ছেলে, জানে না কেউ। মনের মধ্যে জেগে উঠেছে প্রেম যমুনার ঢেউ। আদ্রিতা কবিতার আগা মাথা কিছুই বোঝে না। পেছন থেকে আমন দাঁতে দাঁত চেপে বলে, শালা ক্যামেরা লাগিয়েছি বুঝলি কেমনে? সিএম লাজুক হাসে। কল্পনা করে কিছু মুহূর্তের আগের ঘটনা। সকলেই যখন কক্ষ থেকে বেরিয়ে গেল, সিএম দরজা আটকে রিক্সা দিয়ে ঘুরতে থাকে। ইশারা বলে, বিয়ে তো করলাম, বাবা মা মেনে না নিলে? সিএম জবাব দেয় না। মূলত সে ইশারের কথা শুনতেই পায়নি। খাটের তলা থেকে শুরু করে প্রতিটা ফুল ভালো করে চেক করে। অবশেষে ফ্যানের ওপর ছোটখাটো একখানা ক্যামেরা দেখতে পায়। শয়তান বন্ধুগুলা বাসরাতেও শান্তি দেবে না। চতুর সিএম ঠিকই বুঝতে পেরেছিল। বিরক্ত ইশারা বলে, আমার সাথে কথা বলছেন না কেন? সিএম শুকনো ঢোক গিলে বলে, আমি বাসর করবো না ইশারা। কালকে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ক্ষমা করে দিও বোন। বলে দরজা খুলে দৌড়ে চলে যায়। ইশারা নিজের কপালে নিজেই 3-4টা থাপ্পড় মারে। বিড়বিড় করে বলে, হাদারামকে বিয়ে করলাম। আবরার নিজের জুতোখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমান, ইভান এবং আহাদ ক্যামেরাখানা খুলছে। ইশারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানুষ এতটাও দুষ্ট হয় জানা ছিল না তার। সিএম একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। হালার বাটা হালাটা বাসর দেখবে, তোদের বাসর গোলে খাইয়ে দিব শয়তানের দল। আর কোনো কাহিনী দেখলে সবাইকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। পাখি চলো। বলে আদিতার হাতখানা ধরে আবরার এবং বড় বড় পা ফেলে প্রস্থান করে। সিয়াম ইশারার কাঁধে হাত রেখে বলে, তাড়াতাড়ি বের হতো, বাসর করতে হবে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যেতে যেতে আমান বলে, শালা তোর পাখি ছোট। সিয়াম জবাব দেয়, তোর টিশাকে একদিন পাঠাইস, পাখি দেখিয়ে দিবনে। রাত 3টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরিফ। তিনটে বাচ্চাকে অনাথ করে বাবা নামক বটগাছটা পরে পাড়ি জমায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ডাক্তারের হাত ধরে অনুরোধ করে বলেছেন, আমার বাচ্চা দুটোকে কোনো ভালো এতিমখানায় দিয়ে আসিয়েন। নিজের বলতে আমার কিছুই নেই, ওদের জন্য দোয়া ছাড়া আর কিছুই রেখে যেতে পারলাম না আমি। ডক্টর আশা নিঃসন্তান। বিয়ের 13 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। হাজব্যান্ডকে বহুবার বলেছিল একটা বাচ্চা দত্তক এনে দিতে, কিন্তু তিনি আনেনি। বলেছে আরও কিছুদিন দেখি। এই অসহায় বাবার মৃত্যুতে ডাক্তার আশা কেন জানি খুশি হয় আর মনে মনে ভেবে ফেলে, এই বাচ্চা দুটোকে আমি নিব। কে বলছে ওদের কেউ নেই? আমি আছি। আরিফের আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কেউ পরিচয় বলতে পারে না। হাসপাতালের মর্গে অযত্নে ফেলে রাখা হয়। সকাল হলে কিছু ডাক্তার মিলে কাছাকাছি গোরস্থানে কবর দিবে বলে জানায় আশা, এবং সেই রাতেই বাচ্চা দুটো নিয়ে নিজ বাসায় চলে যায়। আদিতা ভয়ে ভয়ে আবরারের পাশে শুয়ে পড়ে। লোকটা যখন শান্ত হয়ে শুয়ে থাকে তখন তাকে অন্যরকম সুন্দর দেখায়, একেবারে চকলেট বয়। আদিতার ইচ্ছে করে কামড়ে খেয়ে নিতে, কিন্তু খাওয়া তো যাবে না, তাই বুকের উপর হাত দিয়ে মৃদু স্বরে বলে, আবরার, আপনাকে তুমি করে ডাকি? আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, নো, আপনিই ভালো। কেন? তোমার সমবয়সী আমি নাকি ফ্রেন্ড? আদিতা মুখ বাঁকায়, মনে মনে বলে, শালা খবিস, মুখ খুললেই গল গল করে তেতো বেরিয়ে আসে। আবরার আদ্রিতার 2 হাত বালিশের সঙ্গে চেপে ধরে চুমু খায় নাকে। একটু দ্রুতই ঘটে যায় ঘটনাখানা। হাসকি স্বরে বলে। আদ্রিতা বড় বড় চোখ করে বলে, আবরার, আমি অসুস্থ আজকে, কিন্তু
আবরার বিশ্বাস করলো না। সে কপালে ভাঁজ ফেলে ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ পুড়ে দেয়। ডান হাতখানা শাড়ির ভেতর ঢুকিয়ে দেয়। প্রশস্ত হাতের চাপে শিউরে ওঠে আদ্রিতা। তলপেট মোচড় দিতে থাকে। ব্যথা যেন বেড়ে গেল। এদিকে দম বন্ধ হয়ে আসছে। লোকটা মেরে ফেলবে নাকি? আবরারে থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে আদ্রিতা। বিরক্ত আবরার ওষ্ঠ ছেড়ে ধমকের স্বরে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? রোমান্স করতে আসলেই সাপের মতো করতে থাকো কেন? ভালো লাগে না আমার ছোঁয়া? আদ্রিতা ভয় ভয় বলে। আমি সত্যি অসুস্থ, প্লিজ রাগ করিয়েন না। আবরার চেক করে। শিওর হতে অশ্লীল গালি আওড়ায়। তারপর নরম স্বরে বলে, সহ্য করে নিতে পারবে না? প্লিজ শোনা একটুখানি। আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। জান প্লিজ, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। সহ্য করো বাকি। আদ্রিতা কেঁদে ফেলে। আবরার কপাল কুঁচকে বলে, কয়দিন? আজকে সকাল থেকে। থুর। বলি আদ্রিতার ওপর থেকে সরে যায়। বালিশের কোণা থেকে ফোন নিয়ে চলে যেতে নাই। আদ্রিতা বলে, কোথায় যাচ্ছেন? আবরার জবাব দেয়, 7 দিন পরে কথা বলতে আসিও। সিরিয়াস করার আগে বললে কি হতো? বলি ছাদের অন্য কোণায় চলে যায়। আদ্রিতা কপাল কুঁচকায়। আশ্চর্য, আমি কখন সিরিয়াস করলাম? খারাপ বেটা অশ্লীল। মুখ বাঁকিয়ে শুয়ে পড়ে আদ্রিতা। ওনার সাথে কথাটা বললে মনে হয় ওর ভাঙা ঘর পড়ে যাবে। বলবে না কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি ইশারা। তুমি যতটা জানো তার থেকে বেশি। তুমি ছাড়া কখনো কোনো নারীকে ভালোবাসিনি। আমি এতিম। বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মাও তাই। কোনোদিন কেউ খোঁজ নেয় না। এদের আমার প্রয়োজনও নেই। তুমি শুধু সারা জীবন থেকে যাও আমার হয়ে। আমার আর কিছু লাগবে না। ইশারা হাত বুলিয়ে দেয় সিয়ামের চুলে এবং অপর হাতারা সিয়ামের হাতে নিয়ে নিজের পেটের উপর রাখে। ইশারা, আমি যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তুমি কি রাগ করবে? ইশারা মাথা নাড়িয়ে না বোঝায়। সিয়াম আবার বলে, বুঝছো কিন্তু। এবার ইশারা জবাব দেয় না। সিয়াম লাইট অফ করে ইশারা ঠোঁটে চুমু খায়। ভালোবাসার সাগরে ডুবে যায় দুজন। সিয়ামের বাসর করার স্বপ্ন পূরণ হয়। নিজের উন্মাদনায় মত্ত করে ফেলে ইশারাকে। নিজেকেও নতুন করে আবিষ্কার করে। এতটা বেপরোয়া ছিল সিয়াম? ছিল না তো। নিজের এই উত্তেজনা, অস্বাভাবিক কণ্ঠস্বর, আকুল আবেদন সবটাই যেন নতুন। ভালোবাসার মানুষটিকে নিজে করে পাওয়ার মধ্যেও এক ধরনের সুখ লুকিয়ে থাকে। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটির অর্ধাঙ্গিনী হওয়ার গল্পটা সহজ ছিল না ইশারার জন্য। এই তো গত পরশু রাতে বাবা সাপ জানিয়ে দিল। তোমার বিয়ে করতে হবে। দিশেহারা ইশারা বাবাকে 1000বার বলল। বাবা, এখনই বিয়ে করতে চাই না আমি, আর একটু সময় দাও। বাবা তখন ইশারার হাত দুটো মুঠো করে ধরে বলে, তুমি আর আসিফ ছাড়া কেউ নেই আমার। আসিফের অবস্থা দেখছো? ভালোবাসে দুঃখ পেয়ে কেমন পাগল পাগল হয়ে গিয়েছে। আমি চাই না এমন পরিস্থিতিতে তুমিও পড়ো। সামনে শুক্রবার তোমার মামাতো ভাইয়ের সঙ্গে কাবিন করিয়ে রাখবো, আর কোনো কথা শুনবো না। মনের মধ্যে সিয়ামের জন্য ভালোবাসা রেখে অন্য কারোর সঙ্গে কিভাবে সংসার করবে ইশারা। তাই তো সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলে সিয়ামকে মনের কথা জানাবে। আকুতি করে নিজের ভালোবাসার কথা বলবে। প্রয়োজনে পা জড়িয়ে ধরবে, কেঁদে কেঁদে বলবে, আমার আপনাকে লাগবে সিয়াম। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আপনাকে আমার চাই। আপনাকে না পেলে মরে যাব, তবু অন্য কাউকে মানতে পারবো না। আমার আপনার সঙ্গে রাখবেন সিয়াম? ভালোবাসা গ্রহণ করবেন আমার? কিন্তু সেসব কিছুই করতে হলো না। সিয়াম নিজেই সবটা করলো। সকালে ঘুম ভাঙতেই ইশারা দেখতে পাই সিয়াম জামা কাপড় প্যাক করছে। হাসি ফুটে ওঠে ইশারার ঠোঁটের কোণে। আরমোনা ভেঙে উঠে বসে বলে, এখনই যাব আমরা? সিয়াম লাজুক হাসে। আসলে ইশারার দিকে তাকাতে লজ্জা করছে তার। কাল রাতে কী সব অশ্লীল কাজকর্ম করে ফেললো। ছি ছি। আপনি লজ্জা পাচ্ছেন সিয়াম? ওমা, পাবো না? জীবনের প্রথম অশ্লীল কাজকর্ম করলাম। লজ্জা না পেলে তুমি ভাবতে পারো আমি আগেও এসব করেছি। ইশারা ফিক করে হেসে ওঠে। তখনই দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে। 3 বলদ চলে এসেছে। আমন চিল্লিয়ে বলছে, আবার কাল ট্রাই করিস হাডুডু খেলার। আজকের মতো দরজা খোল। যদিও সারা জীবন ট্রাই করলেও তোর মেশিন কাজ করবে না। সিয়াম দাঁতের দাঁত চেপে বলে, এসে গেছে শয়তানের দল। ওরে সিয়াম, তুই তাড়াতাড়ি চল, না হলে ওরা মানসম্মান নিয়ে করবে খেলা। কোথায় পেয়েছিলাম এসব অসভ্যদের মেলা? জীবন আমার করেছিল ছাড়খাড়। বউয়ের সাথে রোমাঞ্চ করেও শান্তি নেই। বলতে বলতে দরজা খুলতে যায়। সিটকেনিতে হাত দিয়ে ইশারার দিকে তাকায়। শোনো মেয়ে, আমরা 1 মাসের মধ্যেই ভেবে নিয়ে নিব। তারপর ওদের দেখাবো আমার মেশিন কাজ করে। ইশারা নাক মুখ কুঁচকে ছি বলে। সিএম দরজা খুলতেই হুড়মুড় করে 3 জনই ভেতরে ঢুকে পড়ে। আহা চলে যায় ইশারার কাছে। সামনে দাঁড়িয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি, আমি আহাদ, আপনার দেবর। ভালো আছেন?
ভাই পারে না, মানে কথা বলতে আর কি। ইশারা শুকনো ঢুকিলে কোনো রকমে সালাম ফেরায়, তারপর খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিএম সাংঘাতিক রেগে যায়। শালার দল, আমার বুকে লজ্জা দিলে কেন? ইভান বলে, ও মা, ভাবির খবর বার্তা জানবো না? ভাই তুই না পারলে বলিস, কুদরতি শরবতটা পাওয়া যায় হুলালা শহরে, তোর জন্য কিনে আনবো নি? আমান বলে, আরে আমি তো অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। সিয়ামের দুঃখ আমি ছাড়া আর কে বোঝে? হতাশ সিএম মাথায় হাত দিয়ে বসে পড়ে। তোরা ভালো হবি না? তিনজন একসাথে বলে ওঠে। ভালো হয়ে গেছি, ব্রাক কথা বলা পরশুদিন ছেড়ে দিছি। চলে যাচ্ছে আদ্রিতা, সারা জীবনের মতো বাংলাদেশকে পরিত্যাগ করছে। না না, ইচ্ছে করে নয়, আসলে এই দেশটা এত পরিমাণ কষ্ট দিয়েছে তাকে, এত কিছু কেড়ে নিয়েছে যে মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। মন বলে, আদ্রিতা, এখানে আর থাকিস না। এখন যে সুখটুকু পাচ্ছিস সেটাও চলে যাবে। চলে যাচ্ছে বলে আদ্রিতার একটু কষ্ট হচ্ছে না, ইচ্ছে করছে না কারোর সঙ্গে একটু দেখা করতে। শুধু মনে হচ্ছে কখন যাবে এই দেশ ছেড়ে, কখন। আজকে আর হেলিকপ্টার নয়, ছাদ খোলা প্রাইভেট কারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে ওরা। লাগেজ সহ প্রয়োজনীয় সকল কিছুই গাড়িতে তোলা হয়েছে। ইশারা সহ সকলেই উঠে পড়েছে। এবার শুধু আবরার আদ্রিতা উঠলেই গাড়ি চলতে শুরু করবে। এমন মুহূর্তে আবরার আটকে দেয় আদ্রিতাকে। সিএমকে উদ্দেশ্য করে বলে, তোরা এগো, আমরা আসছি। কপাল কুচকে আবরারের মুখপানে তাকায় আদ্রিতা, বলে, আমরা পরে যাব কেন? আবরার আদ্রিতার কাঁধে হাত রেখে বলে, বাবা আর দাদুর সঙ্গে দেখা করতে হবে পাখি, আর তোমার মায়ের সঙ্গেও। চলো আমরা তাদের থেকে দোয়া নিয়ে আসি। আবরারের কালো রঙের বাইকখানা বের করা হয় এবং সেই বাইকে চেপে দুজন উপস্থিত হয় কবরস্থানে। তিনজনকে একই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আদ্রিতার বুকটা ভারী হয়েছে। মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তার পায়ের দিকটাই বসে পড়ে। সবুজ ঘাস ডিঙিয়ে একটুখানি মাটি তুলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আম্মু তুমি বলেছিলে আমি অনেক সুখী হব, পৃথিবীর সব সুখ আমার হবে। তুমি দেখতে পাচ্ছ মা, আমি কতটা সুখে আছি। আল্লাহ আমাকে সুখ দিয়েছে, কিন্তু দিন শেষে তোমার শূন্যতা পিছু ছাড়ে না। একটা উপায় বলে দাও না আম্মু, কিভাবে পূর্ণ হব আমি? আজ তার কানে বোধহয় তার মা বলে গেল, খুব তাড়াতাড়ি পূর্ণতার সুখটাও পাবে তুমি, সেদিনটা খুব বেশি দূরে নয়। আবরার বাবা এবং দাদুর কবরে সালাম করে আদ্রিতার হাত ধরে বড্ড নরম সুরে বলে, আজকেই শেষ, এরপর থেকে তোমার নয়নে এক ফোঁটা অশ্রু জমার সাহস পাবে না, আই প্রমিস। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। আপনি আমার সাথে থাকলে কান্নারাও ভয় পেয়ে যায়। আবরার তাসনিনের বউয়ের চোখে ভিড় করার জন্য যদি তাদের গর্দান যায়। ছোট বাঁকিয়ে হাসে আবরার। আদ্রিতা সেটা দেখে নেয়। আপনি হাসলেন? আল্লাহ, আমার জামাই হেসেছে। আম্মু দেখলে গোমরামুখ হাতি হাসছে। আবরার হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে বলে, আমি হাতি? প্রসঙ্গ পাল্টাতে আদ্রিতা বলে, দেরি হয়ে যাচ্ছে, চলুন চলুন। বলতে বলতে আবরারের হাত ধরে ট্রেনে নিয়ে যায়। আবরার বাইকে বসতে আদ্রিতাও পেছনে বসে। তখনই খাটিয়া করে একটা লাশকে কবরস্থানে ঢোকানো হয়। আদ্রিতা এক পলক তাকায় সেদিকে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবরার বাইক চালিয়ে চলে যায়। আদ্রিতা জানো না ওই লাশটা তার বাবার। বুঝলো না বাবা নামক খারাপ লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে, একজন পাপিষ্ঠ পাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কখনোই কেউ কল করবে না, বলবে না। আদ্রিতা মামুনি, ভালো আছো? খেয়েছো? টাকা লাগবে তোমার? লেখাপড়া কেমন চলছে? আম্মু মন দিয়ে পড়বে। ঈদ আসলে নতুন জামা কিনে পাঠাবে না, পছন্দের পার্সিয়ান বিড়াল নিয়ে কেউ দেখা করতে আসবে না, বাবা বলে ডাকার মতো কেউ রইল না। পুরোপুরি এতিম হয়ে গেল আদ্রিতা। জানতে পারল না মেয়েটা, জানলে হয়তো বাবা নামক পাপী মানুষটাকে ক্ষমা করে চিৎকার করে কাঁদত। শেষবার বাবার মুখখানা দেখে শৈশবের কথা মনে করত। অরুণ আকুতি নিয়ে বলতো, বাবা, আমি এতিম হয়ে গেলাম, এক আবরার ছাড়া আমার আর কেউ রইল না। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। হুমায়ুন ফরিদ স্যার বলেছিলেন, মৃত্যু অনিবার্য, আর অনিবার্যকে গ্রহণ করাই শ্রেয়, এবং মৃত্যুর মতো এত স্নিগ্ধ আর কিছুই নেই। এত আয়োজন, লোভ, লালসা, এটা চাই ওটা চাই, সব কিছু মিথ্যে। দুনিয়াটা 2 দিনের, আর এই 2 দিন একদিন শেষ হয়ে যাবে, এটাই শুধু সত্যি। ছোট সংসার, মানসিক শান্তি, গুটি কয়েক মানুষের ভালোবাসা, ব্যাস জীবন সুন্দর। লোভ, লালসা বা বেশি ভালো থাকার চেষ্টা করলে 2 দিনের দুনিয়া থেকে আফসোস নিয়ে চলে যেতে হবে।
গতকাল রাতে আরিফের মৃত্যুর খবর জেনেছে আবরার। ভোররাতে আরিফকে শেষবার দেখতে গিয়েছিল। মানুষটার নিথর দেহখানা দেখে পাষাণ আবরারের কলিজা কেঁপে উঠেছিল। অজান্তেই চোখ দুটো ভিজে উঠেছিল। এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল। এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে। তবুও এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের। আরিফের মৃত্যুর খবর ইচ্ছে করে আদ্রিতাকে জানায়নি, জানাতে চায়ও না। আরিফের বাচ্চা দুটোর দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার। বিনিময়ে কক্সবাজারে থাকা এবি হোটেলটাও 2 বাচ্চার নামে লিখে দিয়েছে, যাতে তাদের ভবিষ্যৎ পাকাপোক্ত হয়। নিজের দায়িত্বে কখনোই হেরফের করে না আবরার। এয়ারপোর্টের সামনে এসে থামে আবরারদের গাড়ি। ইশারাকে সিএম বারবার জিজ্ঞেস করেছে, তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও? ইশারা অনবরত মাথা নেড়ে বলে, চাই না, একেবারে সুইজারল্যান্ড পৌঁছে তাদের কল করব। আতিয়া বেগম বলে, তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য। তারা এখন জানতে পারলে আমাকে যেতে দেবেন না, কিন্তু আমি যেতে চাই। পরবর্তীতে আতিয়া আর কিছু বলে না। সকলে নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে। আদিতার লাগেজ আমানের কাছে। আবরার হঠাৎ বলে ওঠে, তোমরা ভেতরে যাও, আমি আসছি। বলেই পেছনে ঘুরে চলে যেতে নেয়। আবার কি মনে করে থেমে যায়। আদিতার সামনে এসে দাঁড়ায়, তার 2 গালে হাত রেখে বলে, আই এম সরি পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। ট্রাস্ট মি, আজকের পর থেকে এক ফোঁটা দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। আবরার আছে তো তোমার জন্য, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবো। আবরার তাসনিনের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সে আদ্রিতা চৌধুরীর হাত ছাড়বে না, কথা দিলাম। কথা শেষ করে চলে যায় আবরার। আদ্রিতা সহ সকলেই অবাক হয়। আতিয়া বেগম মুচকি হাসে। এটাই তো চেয়েছিল সে। আদিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ, আর ছেলের চোখে আদিতার জন্য অগাধ ভালোবাসা। ব্যাস, আর কিছু চাওয়ার নেই তার। বর্ষা চৌধুরীর পাশেই আরিফের জন্য কবর খোঁড়া হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও। বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারেনি, মৃত্যুর পর না হয় তার পাশেই ঘুমালাম। তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আবরার সেখানে উপস্থিত হওয়ার পর জানাজার নামাজ শুরু হয়। হাসপাতালে কয়েকজন ডক্টর এবং মসজিদে নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়ে জানাজা নামাজ শেষ করা হয়। কবর দেওয়া শেষে আবরা যখন চলে যাবে, সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান পানে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করবেন বাবা, কোনোদিনও এতটুকু সম্মান দেয়নি আপনাকে। কি করব বলুন, আমি আবরার বড্ড বেপরোয়া। আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে অনেক ঘৃণা করি, আপনাকেও। অহনা তার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন আবরার হাউজে। ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু ছোট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি। তবে এখন যখন ভাই বউ নিয়ে চলে এসেছে, তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য। আবরার হাউসের সামনে হেলিকপ্টার থামাতে আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে। অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলে, আমার অ্যানিকে কোথায় রেখেছেন? তাকে একটু দেখতে ইচ্ছে করছে। আবরার হাতের আঙুল দিয়ে দেখায়, ওই তো বাগানের পাশে ছোট্ট একটা কবর, খুব সুন্দর করে সাজানো। তার গায়ে লেখা নাম অ্যানি। বাবা আবরার তাসনি চৌধুরী, মা আদ্রিতা চৌধুরী। জন্ম 15 জুন 2019, মৃত্যু 19 নভেম্বর 2022। আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেমপ্লেটের উপর হাত বোলায়, চোখ ভর্তি পানি, ঠোঁটের কোণে হাসি। আবরার ছোট বাচ্চাটার স্মৃতি রেখেছে। তার অ্যানি মরে যায়নি, সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে। সেটা অনুভব করতে পারছে আদ্রিতা। মিউ মিউ আজ ভেসে আসছে তার কানে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। অহনা ইশারাকে বরণ করে বাড়িতে তোলে। আমান তিশার সাথে দেখা করতে চলে গিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকে প্রপোজ করে দেবে। আহাদ এবং ইভান দুজনে বাসরঘর সাজানোর কাজে লেগে পড়বে। তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে। আতিয়া বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। তাকে আদর করে সারা বাড়ি ঘুরঘুর করছে। আর অহনা কিচেনে চলে গিয়েছে। সকলের জন্য খাবার বানাবে সে আজ। বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার, তবে ভেবেছে আজকে ট্রাই করবে। আবরার এসে আদ্রিতার পাশে বসে। আদ্রিতার ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বাড়ে, ডোন্ট ক্রাই পাখি, আমরা একটা ছোট্ট অ্যানি নিয়ে আসবো ভেরি সুন। আদ্রিতা নাক টেনে বলে, আমার বেবি চাই আবরার, ছোট্ট একটা বাচ্চা চাই। আমার মাকে ফেরত চাই আমি। মানুষ বলে না, মা বাবা ফেরত আসে নিজের সন্তান রূপে। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক, যে আমার মায়ের মতো দেখতে হবে, আমার মায়ের মতো আমায় আগলে রাখবে, যাকে আমি মা বলে ডাকবো। আবরার চুমু খায়। আদ্রিতার মাথায় আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলে, সব হবে পাখি, আমি আছি তো। তাড়াতাড়ি হতে হবে, আমার আর দেরি সহ্য হয় না। আবরার আদ্রিতার কানের লতিতে ঠোঁট ছোঁয়। একটু রোমান্টিক মোডে থাকলেই তো উল্টাপাল্টা ডান্স শুরু করে দাও। বেবিটা আসবে কোথা থেকে, তার জন্য প্রসেসিং করতে হবে তো।
লজ্জা পেল না আদ্রিতা, বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখপানে। আবরার মৃদু হেসে ফট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার শুষ্ক ঠোঁটে। পিছন থেকে সিয়াম বলে ওঠে, আমি কিছু দেখিনি। আব্বা যে আমাকে চুমু খাচ্ছিল সেটা আমি দেখিনি। আমান, তুই শুনলি? আমি কিন্তু দেখিনি। আবরার বিরক্ত হয়। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে, কোনো রকমে দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পারে। সিএম কবিতার সুরে বলে, যেখানে সেখানে খাচ্ছে চুমু, লাস্ট লজ্জা দিয়ে ডুবিয়ে। আমি সিয়াম দেখে ফেললাম, গুলি খেয়ে নিলাম পানিতে চুবিয়ে। বলিনি কাউকে বলবো না। স্যাম একজন ভালো মানুষ, কেউ বুঝলো না। কবিতা শেষ করে কলখানা কেটে দেয় সিয়াম। আমন বেজায় বিরক্ত। সবে ইশারার সামনে এসেছে সে, হাতে থাকা এগুচ্ছ গোলাপ দিয়ে প্রপোজ করবে। ঠিক সেই মুহূর্তেই সিয়ামের কল। ইশারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমনের থেকে ভালোবাসি কথা শোনার জন্য। সিয়ামের কলে সেও বিরক্ত হয়। আমন কল রিসিভ করতেই সিয়াম বলে ওঠে, ভাই, কত ভালো ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো, আমি বাইক চালাবো। আমন কিছু বলবেই তার আগে সে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে। এই মুহূর্তে আবরার নিজের পায়ে জুতা জোড়া খুলে ফেলেছে। সিয়াম ভাবসাব দেখে বলে ওঠে, ভাই দেখ, আমি তো এখন বিয়ে করে নিয়েছি, মানে বড় হয়ে গেছি। যখন তখন জুতা দিয়ে পিটাবি না, বই সামনে আমি একজন সুপার হিরো। আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে, বিশেষ করে আবরার তাসকিনকে। টিশার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখপানে। কি বলছে মেয়েটা? 15 বছরের বন্ধুত্ব, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দিন শেষে একটাবার কল করে কেমন আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করতো না। সেই মুহূর্তেই আমানের পাশে দাঁড়িয়েছিল। আপনার এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে, ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে। সেই মানুষটাকে ছেড়ে দেবে, তাও একটা মেয়ের জন্য? হাসি পায় আমানের। নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চস্বরে হেসে হাতে থাকা ফুলগুলো অন্যদিকে টিশা কপালের ভাঁজ ফেলে আমানের হাসি দেখতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে, বোকার মতো হাসছো কেন? হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে আমান বলে ওঠে, আমাকে যদি আজরাইল এসে বলে আবরারকে ছেড়ে দাও, না হলে আমি তোমার জান কবজ করে নেব। আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব, তবু আবরারকে ছাড়বো না। টিশা শক্ত গলায় বলে, আবরার আবরার করে নিজের জীবনটা তো শেষ করে দিচ্ছ। কি পাচ্ছ তুমি? আবরার তাসকিন গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে, তার বিজনেস বলে বলে বড় হচ্ছে। এখানে কি তোমার অবদান নেই? আবরার কি একাই নিজের বিজনেসটা দাঁড় করিয়েছিল? করেনি তো। তুমি, ইভান, সিয়ান, আহাদ সবাই ক্রেডিট রেখেছে, কিন্তু তোমাদের নাম কোথায়? কজন মানুষ চেনে তোমাদের? আবরার তাসকিন টিস্যুর মতো ইউজ করছে তোমাদের। আমান হাসে আসমান পানি তাকিয়ে বলে ওঠে, পরিবারের কাছে বড় হয়েছো, বাবা মায়ের ভালোবাসা পেয়েছো, তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট। দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞেস না করে কেমন আছো, তাহলে বুঝবে জীবনটা ঠিক কতটা কঠিন। আমার এই ছোট্ট জীবনে কিচ্ছু পাইনি জানো, শুধু একটা জিনিসই পেয়েছি, যেটা আমার সব অপূর্ণ চাওয়াকে পূর্ণ করে দিয়েছে। সেটা হলো আবরার। এই যে তুমি বললে না আবরার আমাদের টিস্যুর মতো ইউজ করছে, এটা ভুল। আবরার আমাদের বট গাছ, তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি। এসব টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি দিয়ে কি করব? আমাদের শুধু আবরার হলেই চলে। প্রচণ্ড রেগে যায় তিশা। দুই হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে বলে, তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবে না। আমানও সেম স্বরে বলে, তুমি কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না, না হলে একটা থাপ্পড় মেরে চেহারার নকশা পাল্টে দেব। খারাপ মেয়ে আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে। এখানে যদি সিয়াম থাকতো না, দুজনে মিলে তোর জিপ কেটে জুড়িক নদীতে ভাসিয়ে দিতাম। বলি আমান উল্টো পথে হাঁটা শুরু করে। টিশা হাত মুষ্টিবদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে। এমনটা তো হওয়ার কথা ছিল না, সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল। মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিল। মনিটরের সামনে বসে গভীর মনোযোগে কিবোর্ডে আঙুল চালাচ্ছে। আবার নতুন একটা জামা ডিজাইন করছে। বড় বড় চুলগুলো এলোমেলো, চোখে চিকন ফ্রেমের চশমা, দাঁত দিয়ে নিচে ঠোঁটটা চেপে ধরে রেখেছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। আদিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। তার কোলে ছোট্ট আহিল। অহনা আহিলকে তার কোলে দিয়ে ঘরে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি এমনিতে তো আদিতার বাচ্চা ভীষণ পছন্দের। আর আহিল গোলুমুলু ছোট্ট পুতুল, ধবধবে ফর্সা, মাথার চুলগুলো সোনালি রং, কি যে কিউট দেখায় তাকে। গালগুলো একেবারে রসগোল্লার মতো। আদিতা তো চুমু খেতে খেতে গালটাকে লাল করে ফেলেছে। পাখি, কাম হিয়ার। আবরারের গম্ভীর স্বরে ডাকে আদ্রিতা চমকায়।
কি করে বুঝলো লোকটা? আহিল তো একটু শব্দ করেনি। আদ্রিতার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে ওঠে, তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তোমার শরীরে অদ্ভুত একটা স্মেল আছে যেটা আমাকে পাগল করে তোলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে এগিয়ে আসে। আবরারের সামনে দাঁড়াতেই আহিল ফোকলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে, হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য। আবরার ভ্রু কুচকায়। সে কখনোই আহিলকে কোলে নেয়নি, তাও বাচ্চাটা তাকে চিনল কি করে? দেখেছেন, ও আপনার কোলে যেতে চাচ্ছে। একটু কোলে নিলে কি হয়? আবরার মনিটরে চলতে থাকা ভিডিওটি পজ করে, তারপর আহিলকে কোলে তুলে নেয়। অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা শীতলতায় ছেয়ে যায়। ইচ্ছে করে টুস করে চুমু খেয়ে নিতে বাচ্চাটার নরম গালে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে না আবরার, ঠোঁট দাবিয়ে চুমু খায়। বাচ্চাটা যেন আরও মজা পেল। সেও দুহাতে চেপে ধরে আবরারের দুই গাল, যেন সেও চুমু খেতে চাচ্ছে। আহিলের কাণ্ড দেখে আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। গোলুমুলু বাচ্চাটাকে আবরারের এক পায়ের উপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয়। আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গালটাও এগিয়ে দেয় আদ্রিতা। আবদারের স্বরে বলে, আমার চুমু কোথায়? আবরার তার অবাধ্য হাতখানা ডুবিয়ে দেয় আবরারের শাড়ি ভেদ করে। স্পর্শকাতর জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে। আদ্রিতা শুকনো ঢোক গিলে অদ্ভুত এক শিহরণ শরীর জ্বালিয়ে উঠেছে। রিন্ডি নিয়ে বলে, কি করছেন? বাবু আছে না এখানে? আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, সে বুঝবে না, শুধু তুমি একটু নড়াচড়া কম করো তাহলেই হবে। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় আদ্রিতা। এই অসভ্য লোকটা কোনোদিনও মানুষ হবে না। হঠাৎ করে আবরারের কক্ষে ডান পাশের দেওয়ালে সুন্দর একখানা গিটার ঝোলানো দেখতে পায়। মুহূর্তে আদ্রিতা পুনরায় আবদার জোরে দেয়, আবরার, আমাকে একটা গান শোনাবেন? বড্ড শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আবরার নিজের হাতখানা সরিয়ে নেয়। হাফ ছেড়ে বাঁচে আদ্রিতা আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। আদ্রিতাও গিয়ে আহিলের পাশে বসে। আবরার দেয়াল থেকে গিটার নিয়ে এসে ওদের পাশে বসে। টুংটাং আওয়াজ তুলে চোখ দুটো বন্ধ করে মিষ্টি স্বরে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। তুই হলে রোদ, আমি রংধনু হয়ে, ছিল সে শহর আমাদের। ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। কি সুন্দর মুহূর্ত। আহিল শুয়ে পড়েছে, মুখের মধ্যে দুই হাত পরে মায়া মায়া নয়নে আবরারের মুখ পানে তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে। আদিতা আবরারের বাহুতে মাথা ঠেকে আঁখি পলক বন্ধ করে গান শুনছে। আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তের সাক্ষী হচ্ছেন। চোখ দুটো ভিজে ওঠে ওনার। এমনই তো চেয়েছিলেন তিনি, তার রাজপুত্রীর সুন্দর একটা জীবন। হঠাৎ আবরারের গান থামে, পেছন ঘুরে বলে, আম্মু, দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমার গান শুনবে। আদিয়া বেগম মৃদু হেসে চোখের পানি মুছে নেয়। তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে। আবরার আবার গাইতে শুরু করে। সেই দিন আবরার টনির বাড়ি পুড়িয়ে দিলেও বেঁচে গিয়েছিল সকলে। ছাদের পাশে সিঁড়ি দিয়ে নেমে পড়েছিল। সাম্রাজ্য হারালেও জীবন নিয়ে বেঁচে আছে। সুইজারল্যান্ডে জুরিক নদীর পাড়ে ছোট্ট একটা বাড়িতে তারা থাকে। টনি এবং মোটামুটি সুস্থ, তবে আগের মতো শক্তি বা তেজ কিছুই নেই। টিশান নিজেদের বিজনেস দেখাশোনা করে, আর টিশা প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠেছে। তাই তো আবরার তাসনিনের অফিসে জব নিয়েছিল। ভেবেছিল আবরারের চার বন্ধুর মধ্যে একজনকে পটিয়ে তাকে দিয়ে প্রতিশোধ নেবে, তাদের বন্ধুত্ব নষ্ট করবে, একা করে দেবে আবরারকে। সব কিছু ঠিকঠাক ছিল। আবরারও টিশার ফাঁদে পা দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে সবটা নষ্ট করে দিল। কি আছে ওই পাষাণ আবরারের মধ্যে? কেন তাকে সবাই ছেড়ে যায় না? এই যে আদিতা নামের মেয়েটি, তার সাথে তো আবরার কম অন্যায় করেনি। টর্চার থেকে শুরু করে ইনসাল্ট সব করেছে, তবুও বেহা মেয়েটা আবরারের পেছনে পড়ে আছে। টিশার ইচ্ছে করে আদ্রিতার দুই গালে কষিয়ে কয়েকটা থাপড় বসিয়ে দিতে। কেন তার এত রাগ, তার কারণ জানা নেই। রাগে গজগজ করতে করতে বাসায় ঢোকে টিশা। ড্রয়িং রুমে ইবা বেগম বসে আছেন। বড্ড বিরক্ত তিনি। টনির সঙ্গে সুইজারল্যান্ড আসা তার ভুল ছিল। স্বামী সন্তান নিয়ে ভালোই সুখে ছিলেন। মনের মতো একটা মানুষ পেয়েছিল, তাকে উঠতে বলতে উঠত, বসতে বললে বসত। সেই মানুষটিকে ছেড়ে এসে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে সে। এখান থেকে 2 টাকারও দাম দেয় না কেউ। টনি তো কথাই বলে না, কাজের লোকের মতো পড়ে আছে। ইমা নিজের ভাবনার মাঝে খেয়াল করে টিশা প্রচণ্ড রেগে বাড়িতে ঢুকছে। রাগের তবে ফর্সা মুখানা লাল রং ধারণ করেছে। ইমা ভেঙচি কাঠে বিড়বিড় করে বলে,
থিঙ্গি মেয়ে, জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই, ভাবখানা নেয় কি দেখলেই মনে হয় চাপকে সোজা করে দেই। কিন্তু মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তিশার দিকে এগিয়ে যায়, ভয়ে ভয়ে বলে, কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? তিশা ভ্রুকুচকে ইমা বেগমের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর চোখ মুখ স্বাভাবিক করে বলে, এই যে আপনি পরিবার ছাড়া হলেন, আপনার সন্তানদের থেকে দূরে চলে আসলেন, এসব কার জন্য? আবরার তাসকিনের জন্য? আপনার ইচ্ছে করে না প্রতিশোধ নিতে? ইমা মৃদু হেসে জবাব দেয়, সব আমার জন্য, আমি না চাইলে সব কিছুই হতো না, সব ভুল আমার। অতিলোভে তাঁতি নষ্ট, বাংলার একটা প্রবাদ আছে না, আমার হয়েছে সে অবস্থা। ইমা বেগমের কথা শুনে তিশার রাগ তরতর করে বেড়ে যায়, ধাক্কা দিয়ে ফেলে দেয় ইমা বেগমকে, চিৎকার করে বলে, এই খারাপ মহিলা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোকে আর এক মুহূর্ত এখানে দেখলে খুন করে ফেলবো আমি। ফ্লোরে মুখ থুবড়ে পড়ে যায় ইমা, দুই হাতের কনুয়ে প্রচণ্ড ব্যথা পায়, মৃদুস্বরে আর্তনাদ করে ওঠে। কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ে নিজ কক্ষে ঢুকে পড়ে, দরজা আটকে হাওমাও করে কেঁদে ওঠে। নিজের বাচ্চা দুটোর মুখটা বড্ড মনে পড়ছে। কোথায় আছে ওরা, কি করছে? মায়ের কথা কি ভুলে গেছে? মায়ের জন্য কাঁদে ওরা। সাধারণত ভাত মাছ সব বাঙালি খাবারগুলো ইগনোর করে আবার। শেষমেশ কবে ভাত খেয়েছিল মনে নেই, আজকে খাবার টেবিল ভর্তি বাঙালি খাবার সাজানো। সাদা চালের ভাত, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, ইলিশ মাছের পাতুরি, বল মাছ ভুনা, ডিমলা, ট্যাংরা মাছ, আলু বেগুন দিয়ে ঝোল, মুরগির মাংস, গরুর মাংস, কালো জিরে ভর্তা, লাল মরিচ ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, টাকি মাছ ভর্তা। সিয়াম, আমান, ইভান, আহাদ ইতিমধ্যে নিজেদের চেয়ার দখল করে বসে পড়েছে। সিয়াম তো কবিতার সুরে বলেই ফেলে, বহুদিন হলো খাই না ভালো খাবার। আহন আপু, তুমি এসো আবার, আমাদের বাড়িতে করে দিও রান্না, ভালোবেসে ডাকবো তোমায় ভজ হরিমান্না। অহনা মৃদু হেসে সিয়ামের প্লেটে ভাত বেড়ে দেয়। ইশারা এক কোণায় দাঁড়িয়ে আছে, সে অহনার সাথে রান্নার সাহায্য করেছে। মূলত যত ভর্তা আইটেম আছে সব ইশারার বানানো। সকলেই খাওয়া শুরু করে দিয়েছে, হাজারখানা প্রশংসার বলি আওড়াচ্ছে। আবরা শুধু চুপচাপ বসে আছে, আসলে সে বুঝতে পারছে না কি খাবে। আদিতা আহিরকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, বাচ্চাটি ঘুমাবে, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা মাত্র। হঠাৎ করে আদিতা খেয়াল করে আবার খাচ্ছে না। সে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার লাট সাহেব, খাচ্ছে না কেন? বাঙালি খাবার মুখে রুচে না বুঝি? খানিকটা মজার স্বরে বলে আদ্রিতা। আবার চোখ পাকিয়ে তাকায়, তাতেই থোড়েই কেয়ার করলো আদ্রিতা। আমান বলে, ভালো খাবার ভালো মানুষের মুখে রুচে না মা, তাকে বরং একটু আলু সিদ্ধ করে দাও, সাথে একটু একটু চিকেন ভাজা। বিশ্বাস করো মা, ওইসব ঘাস পাতা খেতে খেতে নাড়ি ভুঁড়িতে জং ধরে গেছিল। বহু বছর পরে এমন ভালো ভালো খাবার পেয়ে মনটা খুশি হয়ে গেল। অহনা বলে, ভাইয়া ম্যাশ পটেটো বানিয়ে দেবো? আবরার নিজের প্লেটে অল্প ভাত নিতে নিতে বলে, নো নিড, আই উইল ম্যানেজ। সিএম বলে ওঠে, ভাই এটা বিজনেস ডিল নয় যে তুই ম্যানেজ করবি, এটা হচ্ছে খাবার, মুখে পরে ঢপাঢপ খেতে হবে। আবরার সিএমের কথায় মনোযোগ দেয় না। এক টুকরো ইলিশ মাছ নিয়ে সেটা খাওয়ার চেষ্টা করে, কিন্তু কাঁটা বেছে উঠতে পারে না। একটা মাছের এত কাঁটা কেমনে থাকে, এটাই তো বুঝতে পারছে না আবরার। বিরক্ত হয় সে, চোখ মুখ কুচকে বলে ওঠে, আম্মু কাটা বেছে দাও। আতিয়া বেগম কিচেনে ছিলেন। আবরারের ডাক শুনে আতুলে হাত মুছতে মুছতে দৌড়ে চলে আসেন, খুবই যত্ন করে কাটা বেছে দেন। আদিতা বলে ওঠে, মাম্মাস বয় একটু লঙ্কা বাটা খেয়ে দেখুন, ভীষণ মজা। অহনা বলে, না না, এটা ভাইয়া খেতে পারবে না, ঝালে অ্যালার্জি আছে ওর। আহাদ বলে, হ্যাঁ হ্যাঁ, এটা ছেড়ে দিক মা, তুমি বরং অন্য কিছু খেতে বলো। আদ্রিতা বলে, কি আর বলবো, যে খেতে পারে না তাকে কি আর খাওয়ানো যায়? ঠিক আছে মা, তুমি বরং আরেক টুকরো মাছের কাটা ছাড়িয়ে দাও। আবরার আদ্রিতার মুখ পানে তাকিয়ে একটুখানি লঙ্কা বাটা প্লেটে তুলে নেয়, তারপর ভাতের সঙ্গে মেখে মুখে পড়ে। প্রচণ্ড ঝালে চোখ দুটো লাল হয়ে ওঠে, কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে। আদ্রিতা শুকনো ঢোক গেলে আতিয়া বেগম দৌড়ে কিচেনে চলে যায় মিষ্টি আনতে। আবরার দুবার মুখে পড়ে প্লেটে হাত ধুয়ে ফেলে, তারপর বড় বড় পা ফেলে নিজ কক্ষে চলে যায়। অহনা আদ্রিতার কোল থেকে আহিরকে নিয়ে নেয়, তারপর বলে, জলদি মিষ্টি নিয়ে রুমে যাও। সিয়াম মুখ ফসকে বলে ওঠে, মিষ্টি নিতে হবে না, শুধু মা গেলেই। বাকিটা শেষ করার আগেই ইশারা সিয়ামের মুখ চেপে ধরে। আমান বিরক্ত স্বরে বলে ওঠে, খারাপ সিয়াম, মেশিন বুঝে চলাচল শুরু করে দিয়েছে, নরে চরে। আহাদ বলে, আর না, লড়লে চললে কি আর ইশারা এখানে থাকতো? কুদরতি তেল লাগবে সিয়ামের। ইশারা বড় বড় পা ফেলে চলে যায়। সিয়াম বলে, তোর একদিন করে তোদের বউকে আমি দিস,
নড়াচড়া না কি আর তেল লাগবে নাকি দেখিয়ে দেবো না। আতিয়া বেগম মিষ্টি নিয়ে চলে আসে। আদিতা তার হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে দৌড়ে আবরারের কক্ষের পানে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একজোড়া শক্তপোক্ত হাত জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। দরজা আটকে দরজার সঙ্গে চেপে ধরে তাকে। হাত থেকে মিষ্টির প্লেট পড়ে যায়। আবরার দুই হাতেই শূন্য তুলে ফেলে আদ্রিতাকে। নিজের মুখোমুখি করে ওষ্ঠজোড়া দখল করে নিজের ওষ্ঠে ভাজে। ছটফটে ওঠে আদ্রিতা। চোখের কোণের বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ওষ্ঠজোড়ে অসহ্য ব্যথা করছে। কেটে গিয়েছে বোধহয়। নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। লোকটা কি পণ করেছে, তাকে মেরে ফেলবে? নিজের হাত দুটোতেও শক্তি কমে গিয়েছে। কোনো মতেই আবরারের থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হচ্ছে না। পিট করে চোখ খুলতেই নজরে পড়ে আবরার তাসনিনের লাল লাল বিলাই আঁখি পলব। বুকের ভেতর ধক করে ওঠে তার। এমনিতেই লোকটার নর্মাল দৃষ্টির মধ্যে কিছু একটা রয়েছে যা প্রতিনিয়ত চুম্বকের মতো টানে আদ্রিতাকে। বরের এই লাল লাল দৃষ্টির মধ্যে তো প্রচণ্ড বাজে ড্রাগস রয়েছে। আদিতার মনে পড়ে সে পুরনো বেপরোয়া আবরার তাসনিনকে। ও তো কিছুদিনের জন্য ভেবে নিয়েছিল আবরার বোধে পরিবর্তন হয়ে গেছে। বেপরোয়া ভাবটা নেই। শান্ত নদীর পানির মতো ঠান্ডা হয়ে গেছে। বলা বাহুল্য এই বেপরোয়া আবরারকে বড্ড মিস করছিল আদ্রিতা। তবে এই মুহূর্তে মনে হচ্ছে শান্ত আবরারই তো ভালো ছিল। বেপরোয়া আবরার বড্ড পাষাণ, ভীষণ নির্লজ্জ আর বাজে। বাহিরে থেকে সিএমের কণ্ঠস্বর ভেসে আসে। সে দরজায় টোকা দিতে দিতে বলছে, ঝাল কমেছে তোর? আমি মিষ্টি এনেছি, দরজা খোল। বিরক্ত আবরার ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মেয়েটা যেন হাফ ছেড়ে বাঁচল। হা করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। আবরার সিএমকে উদ্দেশ্য করে বলে, ডোন্ট ডিস্টার্ব সিয়াম, আই এম বিজি রাইট নাও। সিএম কি বুঝলো কে জানে, তবে কবিতার সুরে বলে, আব্বা আমার বড্ড ব্যস্ত, খেলছে পিরুতের হাড্ডু। ও আমার প্রিয়তম ইশারা, চলো আমরাও খেলে লুডু। চলে যায় সিয়াম। আবরার ফোঁস করে শ্বাস টেনে আদ্রিতার মুখপানে তাকায়। নিচের ঠোঁটের বাঁ পাশে কিছুটা অংশ কেটে গিয়েছে, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। হাতের বুড়ো আঙুল দিয়ে রক্ত মুছে দেয় আবরার। তারপর আবার চুমু খাওয়ার উদ্দেশ্যে এগোতে নিলেই আদ্রিতা ভয়ানক স্বরে বলে ওঠে, না প্লিজ। আবরার ভ্রুকুচকে আদ্রিতাকে নিচে নামায়। দুই হাতে কোমরে জড়িয়ে ধরে বলে, কি না? আদ্রিতা শুকনো ঢোক গেলে রেন্ডি নিয়ে বলে, চুমু আর না, কারণ ব্যথা পাই। সো হোয়াট? আদ্রিতা কপাল কুচকে তাকায় আবরারের মুখ পানে। আবরার তাকে কোলে তুলে নিয়ে বলে, লাভস মানি পেইন। বরের আদরে একটু ব্যথা লাগে, সহ্য করে নিতে হয় পাখি। বলতে বলতে আদ্রিতাকে বিছানায় ফেলে দেয় ঠাস করে। আপনি এমন কেন? এমনই আমি, সব মেনে নিব কিন্তু রোমান্সের সময় ঠং মানব না। মুভি দেখতে দিয়েছিলাম না, দেখেছিলে? শিখেছো ওরা কিভাবে কোঅপারেট করে? আদ্রিতা জবাব দেয় না। আবরার বুঝে যায় বেয়াদবটা মুভি দেখেনি। তাই সে টি টেবিলের ওপরে থাকা ল্যাপটপখানা বিছানায় আনে। দুই আঙুলে কিবোর্ডে চেপে 50 শেডস অফ গ্রো মুভিখানা প্লে করে। আদ্রিতা চলে যাবে বলে উঠে বসে। সঙ্গে সঙ্গে আবরার ধমক দিয়ে বলে, এক পা নলে সারা রাত। ব্যাস শুকনো ঢোকিলে চুপচাপ বসে থাকে আদ্রিতা। মনে মনে হাজারখানা বকা দিতে থাকে বেয়াদব লোকটাকে। আরজি নিয়ে আবরারের কক্ষে উপস্থিত হয়েছে তার 4 বন্ধু। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা আবরার বন্ধুদের দেখে ল্যাপটপের শাটার বন্ধ করে। দুই ভ্রু আড়াআড়ি করে কুচকে গম্ভীর স্বরে বলে ওঠে, কি চাই? আমান গোমরা মুখে আবরারের পাশে ঘেঁষে বসে। সিয়াম, আহান, ইভান আবরারের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। মুখ খোলে সিয়াম কবিতার ভঙ্গিমায় বলে ওঠে, বয়স গেছে 30 ছাড়িয়ে, যৌবন উঠেছে জেগে, মন থাকতে চায় না একলা ঘরে, একটা বউ লাগবে আমানের। আমান অনবরত মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। মানে তার বউ লাগবে? সিয়াম ফোঁস করে শ্বাস টেনে বলে, যদি আমি জানি ওর বউ বেশি দিন টিকবে না। আরে ভাই, মেয়ে মানুষ হচ্ছে পুরুষের দেহ পাগল। তাদের টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও থাকতে চায় না শুধু। কিন্তু আমাদের মেশিন তো দুর্বল, চলতে চলতে হঠাৎ থেমে যায়। আমান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, ওই দিন তুই আসছিলি আমার কাছে, তারপর মেশিনের পাওয়ার দেখিয়ে দিয়েছিলাম। সিয়াম নাকমুখ কুচকে বলে, ছি শালা, তোর কথা ইঁদুর মারা গন্ধ আসছে, চুপ থাক। আহাত বলে ওঠে, তোরা একটু চুপ থাক, আনামকে বলতে দে। আবরার পুনরায় ল্যাপটপের শাটার অন করে। তার বোঝা হয়ে গেছে বাদরের দল ফালতু কথা বলে সময় নষ্ট করতে আসছে শুধু। আবরারকে কাজে মনোযোগী হতে দেখে সিয়াম আবার বলে ওঠে, আমান, একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী, তিরিং বিরিং করে হাঁটে, ডাগর ডাগর চোখ, আবার বিজনেস ওম্যান, বিয়ে করবে? আমান উত্তেজিত হয়ে বলে, কস কি মামা, নাম কি মেয়ের? শারমিন ছিলা। মাশাল্লাহ মাশাল্লাহ, নাম তো সুন্দর। দেখতেও সুন্দর, শব্দ থেকে পারফেক্ট, ভালো গাইতে পারে, ধিতাং ধিতাং নাচতে পারে, কবিতা বলতে পারে, টিকটক করতে পারে, আবার তার পার্লারও আছে।
ভালোই সাজাতেও পারে, বকল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সবটাই ফেশিয়াল করতে পারে ভাই। আহাদ এবং ইভান গালে হাত দিয়ে সিয়ামের কথা শুনছে। আবরারও মনোযোগ দেয়। আমান ঠোঁটের কোণে চড়া হাসি ফুটিয়ে বলে ওঠে, এত ভালো মেয়ে কি আমায় বিয়ে করবে? কোন দেশে থাকে সে? আলবাদ বিয়ে করবে। আমার বন্ধু কি কম সুন্দর নাকি? খালি পাখিটা একটু ছোট, তাছাড়া একেবারে হ্যান্ডসাম। ক্ষুদ্রতে তেল মাখিয়ে পাখিও বড় করে দিবনে। প্রশংসা শুনে আমান একটু লজ্জাই পেল যেন। দাড়িতে হাত বুলিয়ে বলে ওঠে, যা, কি যে বলিস। আহাদ বলে ওঠে, বাই এনি চান্স তুই কি ক্রিম আপার কথা বলছিস? হ্যাঁ, আহাত দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছিস। যা ভাই, তোকে তাড়াতাড়ি বিয়ে করাই দিবনে। আমান বলে, শালা শয়তান, আর কোনো মেয়ে পেলি না ওই বুইরা? বাকিটা শেষ করার আগে আবরার হেসে ওঠে। এক হাত চোখের উপর রেখে শব্দ করে হাসতে থাকে। চার বন্ধু হা করে আবরারের মুখপানে তাকিয়ে থাকে। কি সুন্দর দেখায় তাকে হাসলে, একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমানের ভীষণ রাগ হয়েছিল, কিন্তু আবরারের হাসি দেখে সব রাগ গলে পানি হয়ে যায়। সে দুহাত বাড়িয়ে জাপটে জড়িয়ে ধরে আবরারকে। সিয়ামও নিজের জায়গা ছেড়ে এসে জড়িয়ে ধরে। আহাদ এবং ইভানও যায়। পাঁচ বন্ধু কতক্ষণ জড়িয়েছিল জানা নেই, তবে যখন ইশারা চায়ের ট্রে নিয়ে কক্ষে প্রবেশ করে তখনই তারা আলাদা হয়। আবারও নিজেদের জায়গায় এসে বসে। ইশারা হেসে এগিয়ে আসে। চা এনেছি সবার জন্য, আর ভাইয়ার জন্য এনেছি ব্ল্যাক কফি। ইশারা সবার আগে আবরারের দিকে কফির মগটা এগিয়ে দেয়। আবরার সেটা হাতে নিতে নিতে বলে, একটা কাজ করতে পারবে ইশারা? অবশ্যই পারবো, আপনি শুধু একবার বলুন। তিশা নামের একটা মেয়েকে আমান পছন্দ করে, ওই মেয়েটার বাড়িতে যেতে হবে তোমায়। আমান সাথে সাথে বলে ওঠে, আমি ওই কালনাগিরিকে বিয়ে করতে চাই না, নতুন মেয়ে খোঁজ আমার জন্য। আবরার কফির মগে চুমুক দিতে দিতে বলে, ওই মেয়েটাকেই তোর বিয়ে করতে হবে।